টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, গুরুত্বপূর্ণ কিছু খবর আছে, কিছু বিষয় আছে, সেগুলো আজকে আমরা আলোচনা করতে চাই। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে আমেরিকায় ভ্রমণের উপর আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা, কাদের উপরে আসতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা সবাই জানি প্রেসিডেন্ট ট্রাম্প আইএসকে নির্দেশ দিয়েছিলেন যে প্রতি দিন 3000 করে মানুষকে গ্রেফতার করার জন্য। সেই আইএসের গ্রেফতার অভিযানের সর্বশেষ পরিস্থিতি কি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছে আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানার জন্য, এবং টিভিএন দর্শক শ্রোতাদের প্রতি শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা আমরা করব। এবং আপনি এবং আমি বা আমরা সবাই লক্ষ্য করেছি যে ইউএস এমবাসি ঢাকা তাদের ফেসবুক পেজে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলেছেন যে আমেরিকায় ভ্রমণের উপর দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে, কাদের উপরে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। বিশেষ করে যারা B1 B2 ভিসায় এই দেশে এসে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত যায় না, তাদের ক্ষেত্রে এই বিষয়টির কথা বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নগুলো আপনার কাছে থাকবে, যে কেউ B1 B2 ভিসায় এসে অনুমোদিত ভ্রমণ শেষ হওয়ার পরেও অবৈধভাবে যদি থেকে যায় বা ওভারস্টে করেন, এর ফলাফল কি হতে পারে, শাস্তি কি হতে পারে, তার জন্য ভবিষ্যতে আমেরিকায় আসবার জন্য অন্য কোনো ভিসা ইস্যুর ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে কিনা বা থাকবে কিনা, বা অন্য দিক থেকে যদি আমরা বলি যে ব্যতিক্রম বা ওয়েভারও আছে কিনা, এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাই অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ রানা ভাই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে নতুন কিছু নয় যে আমেরিকায় যারা ভ্রমণ ভিসায় আসে অথবা যারা বিভিন্ন নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে আসে, তাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় যে এতটুকু সময় আমেরিকা অবস্থান করতে পারবে। এখন অনেক প্র্যাকটিক্যালি দেখা যায় অনেকে তার যে সময়সীমা ছিল তার থেকে বেশি অবস্থান করে। সেটার জন্য কিন্তু ল রয়েছে, এবং সিভিল এবং ক্রিমিনাল পেনাল্টি হতে পারে। যেমন ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে সিভিল পেনাল্টি এবং ভবিষ্যতে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের শাস্তির বিধান রয়েছে। যদি কেউ তার ভিসা থেকে ওভারস্টে করে, ফর এক্সাম্পল কেউ যদি তার ভিসার মেয়াদ থেকে 6 মাসের অধিক আমেরিকায় অবস্থান করে এবং পরবর্তীতে যদি সে ফিরে যায় তার নিজের দেশে, পরবর্তীতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে তাকে 3 বছরের জন্য ব্যান করতে পারে। আবার যদি দেখা যায় কেউ 1 বছরের বেশি আমেরিকায় পারমিশন ছাড়া অবস্থান করছে এবং পরবর্তীতে সে যদি তার নিজের দেশে ফিরে যায়, আমেরিকার বাইরে চলে যায়, পরে যদি আবার আসতে চায় আমেরিকায় যে কোনো ক্যাটাগরিতে, সেক্ষেত্রে কিন্তু তাকে 10 বছরের জন্য ব্যান করা হয়। এখন ক্রিমিনাল যে পেনাল্টি, সেটির কথা কিন্তু স্পষ্টভাবে সেটা বলা নেই। আপনি যেটা বলছেন যে ঢাকা এমপিসিতে যে পোস্ট দিয়েছে যে সিভিল এবং ক্রিমিনাল পেনাল্টি পাশাপাশি পার্মানেন্ট ব্যান, তো এটা কিন্তু এইভাবে অ্যাপ্লাই হতে পারে যে
কাউকে আমেরিকায় আসার জন্য থাকার জন্য 6 মাস পারমিশন দিল, কিন্তু সে 6 মাসের বেশি অবস্থান করলো কোনো কারণ ছাড়া, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন সে আবার ভিসার জন্য যাবে, তখন কিন্তু তাকে উইলফুল মিস রিপ্রেজেন্টেশন অথবা ফ্রডের ধারায় ফেলে দিতে পারে। সেটাই হচ্ছে যে কানেকশন, যে ক্রিমিনাল যে পেনাল্টি, সেটাই কিন্তু আসতে পারে ওটার মাধ্যমে, এবং সেক্ষেত্রে পার্মানেন্ট ব্যানেরও ব্যবস্থা করতে পারে ওই আপনার ধারার পরিপ্রেক্ষিতে। এখন প্রশ্ন হচ্ছে যে ওভারস্টে করলে কোনো এক্সেপশন আছে কিনা। অবশ্যই এটার ক্ষেত্রে অনেকগুলো এক্সেপশন রয়েছে। যারা ওভারস্টে করে এবং তারা যদি কেউ অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে থাকে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে, তাদের ক্ষেত্রে আমেরিকাতে কোনো প্রবলেম হবে না। তারা যতদিন তাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে তারা থাকতে পারবে। কেউ যদি আমেরিকায় এসে বিয়ে শাদী করে আপনার গ্রিন কার্ড অথবা ইউএস সিটিজেন, তারাও কিন্তু সেই বিয়ের অ্যাপ্লিকেশন প্রসেস যতদিন চলবে থাকতে পারবে। এছাড়াও ইউ ভিসা, টি ভিসা, আরো কিছু যেটা আপনার যেটা কিনা তার ফিউচার যে অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত আছে, এই ধরনের কোন অ্যাপ্লিকেশন যদি সে প্রসেসে যায়, ফর এক্সাম্পল ভাওয়া অ্যাপ্লিকেশনে যদি সে প্রসেসে যদি সে গো থ্রু করে, তাহলে কিন্তু সেই ওভারস্টের বিষয়টা তার ক্ষেত্রে পরবর্তীতে এখানে গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রেও কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনি বললেন যে 6 মাসের বেশি যদি থাকে, অনেক সময় আমরা শুনি বা জেনেছিও যে এয়ারপোর্টে আসবার সময় আগে পাসপোর্টে তো একটা সিল দিয়ে দিত কতদিন থাকা যাবে, সাধারণত 6 মাসই দিত, কিন্তু এখন তো সিল দেয় না, এখন তো কম্পিউটারই সব কিছু থাকে, পরবর্তীতে নিজেদেরকে দেখে নিতে হয়। কিন্তু কখনো কখনো দেখা হয় যে আমি দেখিইনি, হয়তো ওটা খেয়ালি করে দেখা গেল যে 2 মাসের দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? এই অনেক ক্ষেত্রে এরকম যে ঘটেনি তা তো না, নিশ্চয়ই ঘটেছে, হলে কি অবস্থা হতে পারে? এটা হয়ে থাকে কারণ যেটা জেনারেল, যেটা কেউ আমেরিকা যদি ফর এক্সাম্পল ভিজিটর ভিসা যেটা B1 B2 ভিসা আসে, এটা একটা যে কনভেনশনাল যে তাদেরকে ম্যাক্সিমাম 6 মাসের একটা পারমিশন দিয়ে এন্ট্রি দিয়ে দেওয়া হয়। অনেক সময় পাসপোর্টে লিখে দেয় 6 মাস, অথবা এটা অনলাইনে চেক করে দেখতে পাওয়া যায় তার 6 মাসের অবস্থান আছে। কিন্তু ক্ষেত্র বিশেষে এটা সত্য, আপনি যেটা বললেন যে কারো কারো ক্ষেত্রে কিন্তু 15 ডেজ হতে পারে, 1 মান্থ, 2 মান্থ হতে পারে। এটা কিন্তু সিবিবি অফিসারের উপর ডিপেন্ড করে। অনেক সময় অনেক যারা টুরিস্ট যারা আসে, তখন তাদের কাছে যদি একটু যদি সন্দেহজনক মনে হয় যে 3 মাস আগে মাত্র গেল, আবার ব্যাক করছে, কেন ব্যাক করছে, সেভাবে যদি শুধু তার যদি কিছুটা ডাউট থাকে, তখন কিন্তু তাকে সময়কালের উপর একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রেও কিন্তু যদিও অনেক সময় ইভেন তারা যে ইমিগ্রেশন অফিসার কিন্তু লিখে দেয় যে নো অ্যাডজাস্টমেন্ট, এটা অফিসারে কিন্তু এভাবেও লিখে দেয় অনেক সময় যে নো চেঞ্জ অফ স্ট্যাটাস, কিন্তু এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি সেরকম যে ওই অফিসারের কিন্তু ওরকম যে একদম যে অ্যাবসলিউট পাওয়ার নাই যে তাকে কোনো চেঞ্জ অফ স্ট্যাটাসের মানে আপনার একদম করা যাবে না, দেওয়া হবে পদ। ইচ্ছা করলে অ্যাপ্লিকেন্ট কিন্তু অ্যাসাইলাম প্রক্রিয়া যেতে পারে, অন্য যে কোনো প্রক্রিয়া কিন্তু তার স্ট্যাটাস চেঞ্জ করতে পারে, এবং অন্য কোনো আপনার ইয়েতে কেসে কিন্তু সে মুভ করতে পারে। এই প্রশ্নটি এই কারণেই করলাম আপনাকে যে আমাদের মাথার মধ্যে একটা মাইন্ড সেট আপ হয়ে আছে যে ও B1 B2 ভিসা বা ভিজিট ভিসা নিয়ে গেলে 6 মাস পর্যন্ত থাকা যায়, কিন্তু যেটা আপনিও বললেন যে এরকম অবস্থায় অনেক সময় ইমিগ্রেশন অফিসার সিল মেরে দেয়, 15 দিনও দেয়, 1 মাসও দেয়, 2 মাসও দেয়, 3 মাসও দেয়, এরকম অবস্থায়। সুতরাং এই বিষয়টি আমাদেরকে জাস্ট আমরা স্মরণ করিয়ে দেবার জন্যই বললাম যে এরকম ঘটনাও হয়ে থাকে। তো এক্ষেত্রে যেটি আপনার কাছে আরেকটি প্রশ্ন যেটা আমি করেছিলাম, আপনি যদিও বলেছেন যে ওয়াইভারের কথাটা বলেছেন যে পরবর্তীতে কেউ অ্যাসাইলাম নিতে পারে বা অন্য কোনো রাস্তা থাকলে বিয়েও করতে পারে, সেরকম ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু এরকম অবস্থায় যদি ওভারস্টে করে এবং এই ওয়াইভারের যে বিষয়টি সেটা যদি না নেয়, তা এবং যদি তাকে ডিপোর্ট করে দেওয়া হয় কোনো কারণে, বা তাকে চলে যেতে হলো, পরবর্তীতে সে যদি অন্য কোনো ক্যাটাগরিতে হতে পারে, সেটা স্টুডেন্ট ভিসা হতে পারে, অন্য কোনো ক্যাটাগরি হতে পারে, সেই ক্যাটাগরিতে যদি আসতে চায় বা আবেদন করতে চায়, তখন এর উপরে প্রভাবটা কি পড়তে পারে? যদি আপনার যদি ফর এক্সাম্পল কেউ এখানে B1 B2 ভিসায় আসলো, 6 মাসের বেশি অথবা 1 বছরের বেশি ওভারস্টে করে আবার চলে গেল, দেখা গেল যে উনি ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ডধারী কাউকে বিয়ে করলো,
কিন্তু তার যে 10 ইয়ার্স এর বার সেটি কিন্তু রয়ে গেল সেক্ষেত্রে কিন্তু যেহেতু স্পাউস ক্যাটাগরি হলে সেক্ষেত্রে স্পাউসের মাধ্যমে সেটা ওয়েভার 601 ওয়েভার যেটা যে আনলফুল যে প্রেজেন্ট ছিল সেই ওয়েভারের মাধ্যমে কিন্তু সে আবার পুনরায় ইমিগ্রেন্ট ভিসা পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন নন ইমিগ্রেন্ট যদি অন্য কোনো ক্যাটাগরিতে আসতে চায় সেক্ষেত্রেও কিন্তু তাকে আবার এটা আবার ডিফারেন্ট ওয়েভার আছে, যেটা হারুনকা ওয়েভার বলে একটা আছে। যদি মনে করেন কেউ যদি মিসরিপ্রেজেন্টেশন অথবা এরকম ওভারস্টে করে সেটার জন্য আলাদা একটা ওয়েভার ফাইল করতে হয় ইমিগ্রেশনের কাছে। সেক্ষেত্রেও কিন্তু আবার দেখাতে হয় যে ওয়েভারের যে হার্ডশিপ সেই হার্ডশিপের জন্য কিন্তু তার কোয়ালিফাইং রিলিফসও কিন্তু আমেরিকায় থাকা বাঞ্ছনীয়। হ্যাঁ, তোমার সে হার্ডশিপটাও অনেক বেশি প্রমাণ করে দেখাতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। তো আমরা চাই না যে এই ধরনের অবস্থার মধ্যে আমরা থাকি, আমরা নিয়ম মেনে চলি, আইন মেনে চলি। আমেরিকায় যদি আমরা আসতেই চাই, থাকতেই চাই এবং আমার নিজের স্বপ্নকে যদি পূরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আইন মেনে আমরা আসি। বিভিন্ন রকম উপায় আছে, সহজ উপায় আছে, আবার সেই সহজ বিষয়টাকে আমরা যেন কঠিন করে না ফেলি, সেই জন্যই আজকের এই বিষয়টি আলোচনা করলাম। বিষয়টি পরিষ্কার করে বলার জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও বেশ কিছু বিষয় প্রশ্ন আছে আপনার কাছে, সেগুলো আমরা করব, তবে একটু বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আপনার কথা শুনবো এবং দর্শকদের ফোনও আছে বা ফোনে প্রশ্নও আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আমরা আমেরিকায় ভ্রমণের উপর কাদের উপরে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে, স্থায়ী শব্দটি ব্যবহার করার ব্যাখ্যাও দিয়েছেন আজকের অতিথি। সেক্ষেত্রে মূল যে বিষয়টি, যারা 1 বছরের বেশি থাকবে এবং 10 বছরের নিষেধাজ্ঞা পাবেন এবং যদি তাদেরকে কোনো কারণে অবৈধভাবে থাকার কারণে আইস গ্রেপ্তার করে এবং ডিপোর্টেশন করে তাহলে তাদেরটা স্থায়ী হিসেবে বা নিষেধাজ্ঞা হিসেবে পরিগণিত হতে পারে পরবর্তীর জন্য এখানে আসার জন্য। সুতরাং বিষয়টি আমরা নিশ্চয়ই খেয়াল করব। আমরা আমাদের দ্বিতীয় আলোচনায় যেতে চাইব যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, যে আইএসের গ্রেপ্তার অভিযানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। এটি আলোচনা করার আগে অ্যাটর্নি মাহফুজুর রহমান, একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি বাই মেইলে আমাদের কাছে এসেছে, আমাদের অফিসে এসেছে এবং আমার কাছে খুব কষ্টই হয়েছে এই চিঠিটি পাওয়ার পরে। ইংরেজিতে লিখেছে, সেটা আমি মোটামুটি বাংলা করেছি যাতে বুঝতে আমরা সবাই ভালো পারি। সে কারণে মোহাম্মদ আরাফাত খান তিনি বলছেন, একটু প্রশ্নটি একটু বড়, আপনি একটু ভালো করে শুনবেন এবং উত্তরটি যথাযথভাবে দেবেন, সেটা তো অবশ্যই, তারপরেও একটু ভালো করে আপনি শোনার অনুরোধ করব। মোহাম্মদ আরাফাত খান তিনি বলছেন, আমার বাবা মা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী যারা F4 ভিসার মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন। যেহেতু আমি 21 বছরের বেশি ছিলাম তাই তারা আমাকে ভিসা ইন্টারভিউর জন্য ডাকেনি এবং আমি পরিবারের সাথে ভিসা পাইনি। তারা 2017 সালে তাদের ইউএস ভিসা পেয়েছিলেন এবং তখনই যুক্তরাষ্ট্রে আসেন, অর্থাৎ তার বাবা মা। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার পর তারা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট CSP এর অধীনে আমার জন্য আবেদন করেন এবং সেটি 2021 সালে অনুমোদিত হয়। তবে আবেদন অনুমোদনের 3-4 বছর পেরিয়ে গেলেও আমি এখনও কোনো ভিসা ইন্টারভিউয়ের সময় পাইনি। বর্তমানে আমি UNMC নেভারাস্কাতে PhD করছি এবং আমার F1 ভিসার মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে, তার যে মূল প্রশ্নটি, এই পরিস্থিতিতে আমার অনুমোদিত F4 ভিসার আবেদন অনুযায়ী আমি কি এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারি? দয়া করে জানাবেন। এই প্রশ্নটির উত্তর আপনি কিভাবে দেবেন? বুঝতে পেরেছি, ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। উনি ওনার প্রশ্নের ক্ষেত্রে একটু কারেকশন করে দেবো। ওটা হচ্ছে উনি যেটা বলেছে যে ওনার প্যারেন্টস আসার পরে CSP এর রুল অনুযায়ী আবেদন করেছে, এটা আসলে মনে হয় সঠিক নয়। ওনার প্যারেন্টস আসার পরে সাধারণত ওনার জন্য F2B ক্যাটাগরিতে আবেদন করেছে। উনি ভালোভাবে সেটা দেখতে বুঝতে পারবে, যেটা I-130, যেটা গ্রিন কার্ডধারী তার ওভার 21 চাইল্ড আবেদন করে থাকে। কারণ প্যারেন্টস ভিসা নিয়ে চলে আসার পরে আর CSP এর রুলের আন্ডারে কোনো আবেদন করার
প্রক্রিয়া নেই। তো যাই হোক, ওটা হচ্ছে F2B ক্যাটাগরিতে উনি আছেন। এখন এই 2017 সালে যদি ওনার প্যারেন্টসরা এসে থাকে, দেখতে হবে যে কোন মাসে আবেদন করেছে ওনার প্যারেন্টসরা, ওনার প্রায়োরিটি ডেটটা কবে। এবং ওনার যেহেতু আমেরিকায় উনি আছে, অবশ্যই ওনার একটা সম্ভাবনা আছে এখানে অ্যাডজাস্টমেন্ট করার ওই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে। যদি ওই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হয়ে যায়, উনি বলেছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্রুভাল হয়ে গেছে, 2021 সালে বলেছে অনুমোদিত হয়েছে। রাইট, অ্যাপ্রুভাল পেয়েছে। আর যেহেতু এখন হচ্ছে এই জুলাই মাসে হচ্ছে আপনার 17 সালের যে কেস আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনার ডকুমেন্ট অ্যাডজাস্টমেন্টের যে ডেডলাইন সেটি হচ্ছে জানুয়ারি 1, 2017। সো আশা করা যায় এটা আগামী মাসগুলোতে খুব দ্রুত গতিতে হয়তো বা অ্যাডভান্স হতে পারে, যেটা হয়তো বা মার্চ, ফেব্রুয়ারি, এপ্রিল হয়ে যেতে পারে। তো ওনাকে দেখতে হবে যে I-130 তে ওনার প্রায়োরিটি ডেটটা কবে। যদি উনি প্রায়োরিটি ডেটটা পেয়ে যায় আগামী এই সামনের কয়েক মাসের মধ্যে, উনি কিন্তু সাথে সাথে ওনার F1 ভিসা থেকে একটা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে এখানে আমেরিকায় বসে। তো ওনার যে F1 ভিসার মেয়াদও শিগগিরই শেষ হয়ে যাবে বলছে, সেই ক্ষেত্রে যদি উনি দেখতে হবে যে যেহেতু 17 সালে জানুয়ারিতে আছে, আমরা কবে কোন মাসে আবেদন করেছে, লাস্টে করেছে না মাঝখানে করেছে, যেহেতু ওনার খুবই কাছাকাছি সম্ভাবনা রয়েছে, ওনাকে হয়তো বা ভিসা এক্সটেনশনে আর যদি অথবা যদি ওপিটি অথবা যদি অন্য কোনো ক্যাটাগরিতে উনি চেঞ্জ করতে পারে, অথবা তাহলে উনি আমেরিকা থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, আর না হলে ওনাকে কনসুলার প্রসেস করতে হবে ওনার হোম কান্ট্রি থেকে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত খান, আপনি অনেক কাকুতি মিনতি জানিয়ে প্রশ্নটি করেছিলেন। আমরা আপনার প্রশ্নটি নিয়ে অনেকক্ষণই সময় ব্যয় করেছি এবং খুব চমৎকারভাবে আজকের অতিথি আপনার উত্তর দিয়েছেন। আশা করি এই উত্তরের প্রেক্ষিতে আপনি যদি যথাযথভাবে কাজ করেন তাহলে নিশ্চয়ই আপনার যে দুশ্চিন্তা আছে সেটা হয়তো দূর হবে, সেটাই আমরা কামনা করি। ফাতেমা বিনতে নূর তিনি একটি প্রশ্ন রেখেছেন যে আমি 16 বছর আমেরিকা স্টুডেন্ট হিসেবে থাকার পর EB-3 মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছি, সিটিজেনশিপ এক্সাম নিলে কোনো সমস্যা হবে নাকি জানাবেন। এ ব্যাপারে আপনার কি উত্তর? না, উনি যেহেতু রেগুলার ওয়েতে একটা প্রক্রিয়ার মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, উনি 4 বছর 9 মাস পরে খুব সাধারণভাবেই উনি সিটিজেনশিপ প্রক্রিয়া যেতে পারেন। সুতরাং আপনার কোনো সমস্যা নেই ফাতেমা বিনতে নূর। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। মাসুদ আলম, আপনি যে প্রশ্নটি করেছেন যে বর্তমানে অনেকগুলো মামলা ক্যান্সেল করে দিচ্ছে, সেক্ষেত্রে ক্যান্সেল করে দিলে এটা কিভাবে আমি খবর পেতে পারি? আমার 1 বছর এখনও হয় নাই, সেক্ষেত্রে কি আমার মামলা ক্যান্সেল করার কোনো সম্ভাবনা আছে? আমি অলরেডি ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট সোশ্যাল পেয়েছি। এই মাসুদ আলমের উত্তরটি কিভাবে দেবেন অ্যাটর্নি মাহফুজুর রহমান? এটি খুবই আপনার সম্পর্কযুক্ত, যেটা আপনি আরেকটি টপিক বলেছিলেন দর্শকদের কাছে, যে আইসের যে ডিপোর্টেশন প্রক্রিয়া আপডেট কি, যেটা আপনি বলছিলেন, সেটার মাধ্যমে যুক্ত করেই আনসারটা দিই। সেটা বর্তমানে যে আইসির যে ডিপোর্টেশন প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে দেখতে পাই আমরা যে এভারেজ ডেইলি 1300 থেকে 1400 লোক তারা কিন্তু ডিপোর্টেশনের প্রক্রিয়া নিয়ে যাচ্ছে এবং দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া দিন রেখেছে। সো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে তারা লোকগুলোকে তারা কালেক্ট করছে, ধরছে। কোর্ট প্রাঙ্গণ থেকে কিন্তু একটা বেশিরভাগ লোককে তারা কিন্তু ধরার চেষ্টা করছে এবং ধরছেও। এবং উনি যেটা প্রশ্ন করেছে এটা কিন্তু খুব কানেক্টেড, যে কেসটা ডিসমিস অবশ্যই না, ওনার কেস যদি ডিসমিস হয় উনি অবশ্যই জানতে পারবে, এটা অবশ্যই ওপেন কোর্টে হয়। এখানে আপনার যেই প্রক্রিয়াটা হয়ে থাকে সাধারণত কোর্টে যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়, এবং এটা শুধুমাত্র আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা বলি, যারা কিনা আনরিপ্রেজেন্টেড থাকে, যে যাদের লয়ার থাকে না, তাদেরকে ইন পার্সন কোর্টে যেতে হয়, মাস্টার হিয়ারিং হোক অথবা ইন্ডিভিজুয়াল হিয়ারিং হোক। সেই ক্ষেত্রে কিন্তু বিপত্তিটা হয়, তখন কিন্তু তার কোনো লয়ার থাকে না, তাকে জাজের সাথে নিজেকেই করেসপন্ডেন্স করতে হয়। একটা সময় গভর্নমেন্ট কিন্তু মুভ করে যে আমি কেসটা ডিসমিস করতে চাই, এবং জাজ সেটা অ্যাকসেপ্টও করে। এবং সে যখন ডিসমিসালের ব্যাপারটা নিয়ে কোর্টের বারান্দা দিয়ে লিফট দিয়ে তার বাসায় যাওয়ার জন্য রেডি হয়, তখনই কিন্তু আইস অফিসার বলে যে হেই কাম, ক্যান আই সি ইউর পেপার। তখন এটা নিজের চোখে দেখা,
তখন তারা পেপারটা দেখে যে ও ডিসমিসাল, তখন সাথে সাথে তাকে অ্যাপ্রিহেন্ড করে অফিসাররা। তো আবার কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সিমিলার সিচুয়েশনে যদি কারো কোনো লয়ার থাকে, সে কিন্তু আর কোর্টের প্রাঙ্গণে যাওয়া লাগছে না, কারণ বেশিরভাগ যে মাস্টার হিয়ারিং বলেন, ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলেন, যারা কিনা রিপ্রেজেন্টেটিভ কেস, এটা ইউআইআর যেটা আপনার আপনার এই কোর্টের গাইডলাইন অনুযায়ী তারা কিন্তু অনলাইনে কেসগুলো করতে পারে, লয়ার তার অফিস থেকে বসে করতে পারে এবং তার ক্লায়েন্টকে সাথে নিয়ে করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু অ্যাপ্রিহেন্ড করার সুযোগটা অনেক কমে যায়। এটা আমরা গত সপ্তাহে আমাদের একটা কেস ছিল, যেটা আপনার এই আফ্রিকার মরিতানিয়ান একটা ছেলে, সে আনরিপ্রেজেন্টেড ছিল এবং তার ইন পার্সন ছিল। সে যদি কোর্টে যেত অবভিয়াসলি সে অ্যাপ্রিহেন্ড হওয়ার ভালো সুযোগ ছিল, কিন্তু সে আমাদের রিপ্রেজেন্ট করেছে, আমরা অফিস থেকে তাকে আপনার রিপ্রেজেন্ট করে ডেট নিয়ে তার কেসটা সুন্দরভাবে সলভ হয়েছে এবং ইজ রিস্ক ফ্রি ছিল। তো এখন এই ক্ষেত্রে যদি ওনার লয়ার থাকে, আই থিঙ্ক ওনার যে কেস যদি মাস্টার হিয়ারিং থাকে, সেই ক্ষেত্রে ওনার বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম বোধ করে। অনেক ধন্যবাদ। তার মানে আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে যেটি উপদেশ সেটি হচ্ছে যে যাদের এই ধরনের কেস, মাসুদ আলম আপনাদের যারা এরকম আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন অ্যাটর্নিকে সাথে নিয়ে যাবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে সাথে নিলে কি উপকার এবং না নিলে কি অপকারটা বা ক্ষতি হয় সেটি বুঝতে পেরেছেন। আমরা একটু টেলিফোনে যাব, তারপরে আবার প্রশ্নে আসবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম। আমার নাম মনিরা, আমি মেরিল্যান্ড থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আমাদের সাথে একটা দুর্ঘটনা হচ্ছে। আপনার একজন আমাদের নামে একটা মিথ্যা কমপ্লেন করছে। আপনাদের নামে? হ্যাঁ, একটা কাস্টমার যেন, আমি যখন দোকানে কাজ করতেছি, সেই কাস্টমারটা কমপ্লেন করেছে আমি নাকি তাকে ধাক্কা দিয়েছি। সে ধাক্কার কারণে সে পড়ে গেছে। আচ্ছা, তো সেটা হ্যাঁ, উনি কমপ্লেন করছে, তারপর আমি এটা পাইছি, তারপর আমি কোর্টে গিয়েছিলাম। তো কোর্টে যখন গেছি, তো আমি সেদিন লয়াররা যারা থাকে কোর্টের যারা, তারা আমাকে একটা ডেট নিয়ে তারা দিয়ে দিয়েছে যে মানে নেক্সট মান্থে আসার জন্য। মানে আমার নেক্সট ডেট হচ্ছে জুলাই মাসের 14 তারিখে। তো সেটা হচ্ছে পুরোটা মিথ্যা ছিল, কারণ আমার কাছে ছিল যেখানে কাজ করতেছি, মানে আমার কাছে সমস্ত কিছু ছিল। ওই মহিলা সেদিন আসছিল না, সে মহিলা পড়েও যায়নি। তো এইগুলো আমি জমা দেবো, কিন্তু আমি একটু ভয়ে আছি বর্তমানে এটা ক্রিমিনাল সিস্টেম আছে। আপনার স্ট্যাটাসটা কি? আমাদের স্ট্যাটাসটা হচ্ছে অ্যাসাইলেন্ট, আপনার অ্যাপ্লাই করেছে আমাদের ইউপি হবে। তো দুইটাই আমি ভয়ে আছি যে কোনো অ্যাফেক্ট হবে কিনা। অনেক যদি যদি অনেক সময় যদি না হয়, তো আমি ইউ ভিসাটা দিয়ে বসবাস করতে পারবো? একটু প্লিজ বললে একটু ভয়টা কাটবে। অনেক ধন্যবাদ মনিরা আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি আপনার একটু হেল্প নেওয়া দরকার। ওনার যে ক্লেমটা, ওনার এগেইনস্টে কেউ ক্লেম করেছে? ওনার এগেইনস্টে ক্লেম করেছে, দোকানে কাজ করছিল এক মহিলার হয়তো অসাবধানতাবশত ধাক্কা লেগেছিল, যদিও পড়ে যায়নি, কিছুই হয়নি, কিন্তু মহিলা তার বিরুদ্ধে কমপ্লেইন করেছিল, কোর্টে যেতে হয়েছে। সামনের মাসের 14 তারিখে ডেট আছে এই অবস্থায়, এবং ওনার স্ট্যাটাস অ্যাসাইলাম। এখন ভয় পাচ্ছে কি কিছু হবে। উনি কি বলেছে কোন কোর্টে গিয়েছিল? কি ক্রিমিনাল কোর্টে গিয়েছিল না সিভিল কোর্টে? ওনার আপনি কি লাইনে আছেন? আপনি কি মনির, আপনি কি লাইনে আছেন না কেটে দিয়েছেন? না না, আমি আছি। হ্যাঁ, আপনার কাছে কিছু প্রশ্ন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি ওনাকে জিজ্ঞেস করুন। কোন কোর্টে গিয়েছিলেন? আপনার কোনো আইডিয়া আছে? ক্রিমিনাল কোর্ট না সিভিল কোর্ট? মানে আমাদের যে ওই এরিয়ার মধ্যে যে কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট সেটা বলে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট। হ্যাঁ, এবং আমি সব প্রমাণ নিয়েও গিয়েছিলাম, যে আমার কাছে ভিডিও, মানে আউটসাইড ইনসাইড সবকিছুই ছিল। কোনো পুলিশ ইনভলভ ছিল? অ্যারেস্ট হয়েছিল? কোনো অ্যারেস্ট হয়েছিলেন? আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট সেদিনই আমার ছেড়ে দেওয়া হয়েছে। আবার সেই দিনই ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এটা একটা ক্রিমিনাল কমপ্লেইন সম্ভবত ওনার কেসটা ছিল। যাই হোক, যেহেতু ক্রিমিনাল ম্যাটার, এটা অবশ্যই এটা ভালো
আপনার ওনার ফেভারের জন্য সলভ হয়, ওনাকে ওইভাবে কাজ করতে হবে, ওনার যে ক্রিমিনাল ম্যাটারের যে লয়ার আছে ওনার সাথে ওয়ার্কআউট করতে হবে, কারণ অবভিয়াসলি সেটা একটা বিষয় হতে পারে, কারণ উনি যেহেতু এখানে নন সিটিজেন যারা প্রক্রিয়ার মধ্যে আছে, কারণ এখন লেকিন র্যারিস অ্যাক্টের আন্ডারে কিন্তু যে কোনো অপরাধে সম্পৃক্ত হলে কিন্তু অনেক ক্ষেত্রে ডিপোর্টেশন একটা সম্ভাবনা থাকে। তো উনি যেহেতু নিজেকে নির্দোষ ক্লেম করছে, সেক্ষেত্রে ওনার লয়ারের সাথে ওয়ার্কআউট করে যেন উনি যেহেতু কেসটা ডিসমিসাল করতে পারে সেভাবে ওনাকে কাজ করতে হবে। আর উনি যেটা বলছে ইউ ভিসা, যেহেতু এটা ওনার এগেনস্টে ক্লেম ছিল, সম্ভবত এটা উনি কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা নাই, যারা কিনা ভিকটিম হয়ে থাকে তাদের ক্ষেত্রে ক্লেম করতে পারে। সেটাই, যদি আপনি নিজে আঘাতপ্রাপ্ত হতেন তাহলে হয়তো এটা সম্ভব ছিল, যেহেতু আপনার বিরুদ্ধেই চার্জ করা হয়েছে সেহেতু এটা ইউ ভিসাটা আপনার জন্য হয়তো কার্যকরী হবে না। তবে যেটা বলা হলো যে মামলা থেকে আপনি যাতে মুক্তি পেতে পারেন সেই ব্যাপারে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, এটা আপনার জন্য খুবই জরুরি। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ মনিরা। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমি ইন্টারভিউ দিয়েছি জুন মাসের 3 তারিখে। জি এখন ইন্টারভিউ দিতে প্রয়োজন অপেক্ষা করতে হবে। জি, আপনি জুন মাসের 3 তারিখে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন? আমি জুন মাসের 3 তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। জি, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আচ্ছা আচ্ছা। কতদিন অপেক্ষা? এই জুন মাসের 3 তারিখে। এখন ইন্টারভিউ জন্য কতদিন অপেক্ষা করতে হবে? অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটা সাধারণত ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলে 2-3 মাসের মধ্যে ইন্টারভিউ কল পাওয়া যায়, কিন্তু ওনাকে বুঝতে হবে যে ফিঙ্গারপ্রিন্ট কেন দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে ওনার ব্যাকগ্রাউন্ড চেকের জন্য। সামটাইমস সাম কেসেস এটাতে অনেক এজেন্সি ইনভলভ হয়ে যায়, এফবিআই, সিআই যারা আছে, তো এটা এক্সটেন্সিভ, এটা অনেক সময় ইনভেস্টিগেশন হয়। কিছু কিছু অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে দীর্ঘায়িত হয় এই ইন্টারভিউ স্কেডিউলের ক্ষেত্রে, কারণ অনেক সময় তারা সমস্ত ইনফরমেশন গেদার করতে পারে না। তবে ওনাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, যে কোনো সময় হয়তো উনি ইন্টারভিউ ডেট পেয়ে যাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। মুক্তাদির মাওলা তিনি বলছেন F4 ক্যাটাগরির প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, গত 2 বছরের মধ্যে 3 বার যাওয়া আসা করি। দুঃখিত, আপনার প্রশ্নটি চলে গিয়েছে, যদি আবার আসে আপনি যদি আবার করেন আমি প্রশ্নটি করতে পারবো। মুক্তার রহমান তিনি বলছেন গ্রিন কার্ড হোল্ডার আমি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমার মেয়ের বয়স এখন 18 বছর। আমার মেয়ের কি এইজ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? F2 ভিসা ক্লাস প্রসেসিং টাইম এখন কেমন লাগছে? অনেক ধন্যবাদ। এ ব্যাপারে আপনার কি উত্তর আছে? উনি যদি গ্রিন কার্ড হয় এবং 18 বছর নিচে হয়, উনি আবেদন করতে পারবে অবশ্যই, এবং সেক্ষেত্রে ওনার এজ আউট হওয়ার সম্ভাবনা খুবই কম বলবো, কারণ গ্রিন কার্ডধারী ওনার F2A ক্যাটাগরি যদি হয়ে থাকে, সেটা অবশ্যই CSPA রুলের আন্ডারে উনি বয়সের ভালো ক্রেডিট পাবে। আর সেক্ষেত্রে এখন যে বর্তমান যে ভিসার যে ডেডলাইন 2022 সেপ্টেম্বরে যারা আবেদন করেছিল তাদেরগুলো ভিসা ইস্যু করছে, এবং ডকুমেন্ট জন্য রিকোয়েস্ট লেটার পাঠিয়েছে হচ্ছে মার্চ 2025 সালে। তো আমার মনে হয় না যে ওনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই যাওয়ার প্রশ্ন আসবে। উনি অবভিয়াসলি এটা F2A ক্যাটাগরিতে নিয়ে আসতে পারবে ওনার চাইল্ডকে। অনেক ধন্যবাদ মুক্তার রহমান, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। NH জাবেদ তিনি বলছেন সোশ্যাল ওয়ার্ক ফরম্যাট অ্যাপ্লাই করার পর নোটিশ আসলো আমার কেস ক্লোজ করে দেওয়া হয়েছে, সুতরাং এই মুহূর্তে কি করা যায়? ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। আসলে এটা উনি যে প্রশ্ন করেছে এটা কিন্তু আসলে অনেক অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এই ধরনের একটা সিচুয়েশন বিরাজ করছে, কারণ হচ্ছে বিগত সরকারের আমলে আমরা দেখেছি অনেক লোক যারা সীমান্ত পার হয়ে দেশে আসছে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট তাদের সময় ছিল না, অথবা তারা তাদের যেই আপনার পলিসির কারণে তারা আসছে, তাদেরকে কোনো প্রকার ক্যারিবল ফেয়ার হয়নি, তাদেরকে যা শুধু প্যারোল একটা পেপার দিয়ে কিন্তু তাদেরকে সিটিতে পাঠিয়ে দিয়েছে। তখন ওই ধরনের অ্যাপ্লিকেন্টরা যখন দেখা যায় তাদের কিন্তু একটাই পথ খোলা ছিল যে অ্যাসাইলেম করা। সেই অ্যাসাইলেম অফিস যখন অ্যাসাইলেম করা হয়েছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাসাইলেম অফিস কিন্তু পরবর্তীতে রিভিউ করে ওইসব অ্যাপ্লিকেন্টদেরকে ক্ষেত্রে আবার অ্যাসাইলেম অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিচ্ছে, কারণ ওদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ এক্সপায়ার রিমুভাল অর্ডার থাকে, অথবা যে প্যারোল ছিল সেটাও ক্যান্সেল হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার কেসটা ক্লোজ করে দেয়।
তো সেক্ষেত্রে কিন্তু বিকল্প অনেকগুলো ওয়ে আছে, অবশ্যই ওনার লয়ারের সাথে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ফর এক্সাম্পল, উনি সেটা আইসির কাছে রিকোয়েস্ট করতে পারে যেন কেসটা যেন ইমিগ্রেশন সিস্টেম কোর্ট সিস্টেমের জন্য পাঠিয়ে দেয়। আর ওটা যদি সম্ভব না হয়, উনি ইচ্ছা করলে পুনরায় আবার অ্যাসাইলাম ভেটিং সেন্টারে ওনার কেসটা কিন্তু আবার সাবমিট করে ওনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ রাখতে পারেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। শারমিন ফৌজিয়া তিনি বলছেন, উই হ্যাড আ অ্যাসাইলাম ইন্টারভিউ 2 weeks back, not yet get any result or letter. I am from Texas. Is there any possibility to approve, or if no approve, what will be happening? Please let me know. অ্যাসাইলামের যে রুল সেটি হচ্ছে কেউ যদি ইন্টারভিউতে যায়, এটা কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন দেওয়ার কোনো রুল নেই। এটা সাধারণত যেটা করে অফিসাররা, যে 2 weeks পরে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয় যে আফটার 2 weeks তুমি আসবা, তো আপনার যে কেসের ডিসিশন সেটা নিয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে বলে যে না, তো আপনাকে আমরা মেইলের মাধ্যমে জানানো হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে অ্যাসাইলাম অফিস 2 সপ্তাহের যে রুল, তারা কিন্তু সেটা পালন করতে পারে না। সেই ক্ষেত্রে 2 সপ্তাহ অনেক বেশি সময় লেগে যায় তাদের অ্যাপ্লিকেশনের সিদ্ধান্ত আসবে। আর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইন্টারভিউ ক্ষেত্রে যদি পজিটিভ রেজাল্ট না আসে, সেক্ষেত্রে ডিনাই করতে পারে না অ্যাসাইলাম অফিসার, সেই কেসটাকে তারা আপনার ইমিগ্রেশন কোর্টে রেফার করে দেওয়া হয়। আর যদি অ্যাপ্রুভ করে, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রুভাল রিকমেন্ডেশন লেটার তারা দিয়ে দেয় অ্যাপ্লিকেন্টকে। অনেক ধন্যবাদ শারমিন ফৌজিয়া, আপনার আশা করি উত্তর পেয়েছেন। মাসুদ আলম, আপনার যে প্রশ্নটি, এটি আপনি যেহেতু একজন লয়ারের আওতায় আছেন, আপনাকে পরামর্শ দিব যে আপনি এই বিষয়টি এভাবে আমরা না বলে আপনি বরং আপনার লয়ারের সঙ্গে সাক্ষাতে কথা বলুন, তাতে আপনার জন্য সহজে। ইসলাম ইমদাদুল তিনি বলছেন, আমি গ্রিন কার্ডধারী, আমি কি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো? না, ইমিগ্রেশন রুল অনুযায়ী একমাত্র সিটিজেন চাইলে তার প্যারেন্টস এর জন্য ইমিগ্রেন্ট ভিসার জন্য পিটিশন ফাইল করতে পারে। তবে গ্রিন কার্ডের মা বাবা ওরা চাইলে ভিজিটের জন্য আবেদন করতে পারে B1 B2 ভিসার জন্য। ইসলাম ফরাদ ইমদাদুল, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি যদি আপনার বাবা মায়ের জন্য ভিজিট ভিসার জন্য আবেদন করেন, আপনি স্পন্সরশিপ দিয়ে, তাহলে নিশ্চয়ই হয়তো আপনার বাবা মা আসতে পারবে। এছাড়া আপনি যেভাবে উদ্দেশ্য করে বলছেন যে গ্রিন কার্ড নিয়ে আসার জন্য, সেটি আপনার সিটিজেন না হওয়া পর্যন্ত করতে পারবেন না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হোসাইন। জি, আমার লাস্ট উইকে অ্যাসাইলাম কেসটা ডিনাই করা হয়েছে, জি। বাট জজ আমাকে আপিলের সুযোগ দিয়েছে, আমি আপিল করেছি। এই ক্ষেত্রে কি আসলে আমার ভিতরে ভয় কাজ করতেছে, আমার কি কোনো প্রবলেম হতে পারে কিনা, কিংবা আমি আসার সময় আমার ক্রেডিবল করা হয়েছিল, তখন আমি বন্ড দিয়ে রিলিজ হয়েছিলাম, তো আমি কি ওই বন্ডের টাকাগুলা উঠাতে পারবো কিনা, তুলতে পারবো কিনা আর কি, অথবা আমার এই মুহূর্তে কোনো ভয়ের কোনো কারণ আছে কিনা? অনেক ধন্যবাদ মিস্টার হোসেন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এখন বর্তমান যে পরিস্থিতি, তারা আসলে যারা এই ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে, অনেকেই কিন্তু আবার হয়তো কিন্তু ভয় পাচ্ছে যে কোনো প্রক্রিয়ার মধ্যে যারা আছে। এটা একটা অন্যতম একটা যে সিচুয়েশন। অনেক ক্ষেত্রে যাদেরকে ডিনাই হয়, যখন আপিল সাবমিট করা হয় ইমিগ্রেশন ল অনুযায়ী, তার কেসটা কিন্তু অ্যাজ ইট ইজ পেন্ডিং ধরা হয়। সেক্ষেত্রে ওনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওনার লয়ার যে নোটিস অফ আপিল ফাইল করেছে বোর্ড অফ ইমিগ্রেশন আপিল, যেটা ভার্জিনিয়াতে অবস্থিত, সেক্ষেত্রে সেই আপিলের প্রক্রিয়াটা শুরু হয়ে দ্যাট মিনস হচ্ছে ওনার যে স্ট্যাটাস অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট হিসেবে যে ওনার যে স্ট্যাটাস, সেটা কিন্তু একদম পূর্ণাঙ্গ ভাবে কিন্তু বজায় থাকবে টিল আপিলের রেজাল্ট আসার আগ পর্যন্ত। আর উনি যেটা চিন্তা করছে যে বন্ডের টাকা ফেরত দিবে কিনা, এটা ওনার কেস গ্রান্ট না হলে অথবা উনি দেশ ত্যাগ না করলে, এই দুটো সিনারিওর কোনো একটা যদি না হয়, ওনার বন্ডের টাকা রিলিজ করার কোনো সম্ভাবনা নেই। মানে বর্তমান যে পরিস্থিতি উনি আছেন, এই মুহূর্তে ওনার পক্ষে বন্ডের টাকা তোলা সম্ভব নয়, তাই তো? না, জি, রাইট। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হোসেন বল। জি, আপনার কথা। হোসেন
আপনি টেলিফোনটি কানে নিয়ে কথা বলুন, স্পিকার থেকে কথা বলবেন না প্লিজ। জি, আমার কথা শুনতে মাঝে মাঝে ইয়ে হয়ে যায়। আপনি কি স্পিকারে কথা বলছেন? না না না, জি বলুন, কানে নিয়ে বলুন। আমার একটা তো আমার জন্য না, আপনার কথা কিন্তু মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি না, আউট হয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি আব্দুল সালাম নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। জি। আমার মেয়ে গত বছর বিয়ে হয়েছে, এখন অ্যাপ্লাই করতে কোন নিয়মে কি অ্যাপ্লাই করবে একটু প্লিজ। আপনার মেয়ে কি সিটিজেন? হ্যাঁ, সিটিজেন। তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করবে, কোন নিয়মে করবে, এই তো? অনেক ধন্যবাদ। তার নামে এমডি আছে, এমডি থাকলে কি অসুবিধা হবে? অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। একজন ইউএস সিটিজেন তার স্পাউসকে রেগুলার যে ইমিগ্রেন্ট করার যে প্রক্রিয়া, সেটার মাধ্যমেই আবেদন করতে পারে। আবার এখন দেখা যাচ্ছে যে একটু সময় লাগছে, তো সেক্ষেত্রে উনি চাইলে রেগুলার ইমিগ্রেন্ট যে পিটিশন সেটা ফাইল করার পাশাপাশি আবার যে ম্যারিড ফিয়ান্সে অ্যাপ্লিকেশন চালু করতে পারে, যেটাকে K3 ভিসা বলা হয়। আর কারো নামের জন্য এখানে ওনার ভিসা প্রাপ্তিতে কোনো মানে হওয়ার কথা নয়। এমডি থাকলে কোনো সমস্যা নাই, কারণ অনেকেরই নামে এমডি আছে, সুতরাং সমস্যা হওয়ার কথা নাই। অনেক ধন্যবাদ আব্দুল সালাম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি লো ইনকামের ট্যাক্স ফাইল দিয়া ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করছিলাম, যে আগরটা ডেট গেছিল, তো জানুয়ারির দিকে রিসিভ লেটার, তারপরে অ্যাপ্রুভাল লেটার আসছে, এখন পর্যন্ত আমি আমার ওয়ার্ক পারমিট পাই নাই। এখন কি করণীয় আপনার, এটাই হচ্ছে প্রশ্ন, তাই তো? জি। অনেক ধন্যবাদ জনাব হোসেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। যেটা উনি যে ওয়ার্ক পারমিট জন্য ফি ওয়েভের প্রক্রিয়ার মাধ্যমে করেছে, এই ক্ষেত্রে ওনার অ্যাপ্রুভালের ক্ষেত্রে এটার কোনো ইফেক্ট হবে না, কারণ ইমিগ্রেশন সিস্টেমে ফি ওয়েভের যে আপনার বিধান, সেটি কিন্তু একদম স্বাভাবিকভাবে বজায় আছে। যে কেউ চাইলে সেটার সে বেনিফিটটা নিতে পারে। এই বেনিফিট নেওয়ার কারণে ওনার অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এটা যখনই সময় হবে উনি পেয়ে যাবে বলে। অনেক ধন্যবাদ মিস্টার হোসেন। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নিয়ে একটি প্রশ্ন শামীম আল মামুন ফেসবুক থেকে নিচ্ছি। আমি এবং আমার ওয়াইফ গত বছর ওয়ার্ক পারমিট রিনিউয়াল করতে দিয়েছিলাম। আমার ওয়াইফের ওয়ার্ক পারমিটটা চলে আসছে 2 মাস আগে, আমারটা এখনো আসেনি। আমার করণীয় কি? উনি ওনার যে ওয়ার্ক পারমিট রিনিউর যে আবেদনের রিসিপ্ট নোটিশ আছে, ওখানে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারের মাধ্যমেও কিন্তু ইউএসসিআইএস এর ওয়েবসাইট চেক করে দেখতে পারে স্ট্যাটাসটি। আর আবার অনেক সময় একই সাথে অ্যাপ্লিকেশন সাবমিট করলেও আগে পরে অ্যাপ্রুভাল আসে। তো ওনার ওয়াইফে যেহেতু চলে আসছে, আমার মনে হয় ওনারটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। ভয়ের তেমন কারণ নেই। শামীম আল মামুন, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক প্রশ্ন এখনও ফেসবুকে ছিল এবং টেলিফোনে অনেকেই অপেক্ষা করছেন, অনেকেই টেলিফোন করছেন, ধরতে পারছি না, নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই অন্য দিনে আপনাদের প্রশ্নগুলো নেব, তেমন প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলেছেন এবং কিছুটা অন্য একটা বিষয়ের কিছুটা হলেও আপনি ধরে কথা বলেছেন এবং অনেক আমাদের মানে দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ জানা ভাই এবং সবাইকে শুভরাত্রি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বারবারই বলছি যে আমরা স্বপ্নের আমেরিকায় আমাদের স্বপ্ন তখনই পূরণ করতে পারবো যখন আমেরিকার যে বিদ্যমান আইন কানুন রয়েছে সেটা সর্বক্ষেত্রেই, সেটা ইমিগ্রেশনের ক্ষেত্রে হোক, সাধারণ আইন হোক, সবগুলো আমরা মেনে চলি, ঠিকঠাক মতো মেনে চলি। তাহলে আমাদের জন্য আমেরিকা ভ্রমণের উপরে কোনো রকম কোনো সমস্যা নেই এবং স্বপ্ন পূরণ করে আমেরিকায় থেকে নিজের জীবনকে গড়বড়ার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা
আইন মেনে চলি, এ দেশের দেশের এই চমৎকার আইনগুলোকে আমরা শ্রদ্ধা জানাই, তাহলেই আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।